বাংলাদেশের ঢাকা থেকে আমি মিনহাজুল আবেদীন সকলকে স্বাগত জানাচ্ছি প্রেক্ষাপট টেলিভিশন আয়োজিত সমকালীন সংলাপ টক শোতে। বাংলাদেশের রাজনীতিতে ক্ষমতা, সম্পদ ও প্রশাসনিক সুবিধা দখলের প্রবণতা নতুন নয়, যা গত 16 বছর আওয়ামী শাসনামলে আমরা এটি লক্ষ্য করতে পেরেছি। ক্ষমতাসীন দল ও তাদের সহযোগী সংগঠনগুলো রাজনীতি ও প্রশাসনের প্রায় সকল স্তর দখল করে রাখার মাধ্যমে এক ধরনের আধিপত্য বিস্তার করার চেষ্টা করে এবং তার মাধ্যমে কিন্তু তারা এই যে রাজনীতিকে ব্যবহার করে তারা জনসেবার কথা বললেও এই রাজনীতি অপব্যবহারের মাধ্যমে বিভিন্ন অর্থ উপার্জন করে তারা আমরা দেখতে পেরেছি যে আসলে আওয়ামী লীগের যারা এমপি মন্ত্রী ছিলেন তারা কিন্তু এখন আর দেশে নেই। এই গণঅভ্যুত্থানের পরে ছাত্রদের গঠিত নতুন রাজনৈতিক দল গঠন নিয়েও চলছে কিন্তু অনেক আলোচনা। আজ আমাদের আলোচ্য বিষয় হচ্ছে দখলদারিত্ব নাকি জনসেবা, বাংলাদেশের রাজনীতির নতুন মোড়। আজকে আমাদের সঙ্গে অতিথি হিসেবে রয়েছেন নুরুল আলম বাঁধন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক, বাংলাদেশ জাতীয় ছাত্র সমাজ কেন্দ্রীয় কমিটি। আপনাকে স্বাগত জানাচ্ছি। এছাড়াও আমাদের সাথে রয়েছে মারুফ হাসান জেমস, লোক প্রশাসন বিভাগ, রাজশাহী বিশ্ববিদ্যালয়, যিনি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের রাজনীতির সঙ্গে যুক্ত রয়েছেন। আমি শুরুতেই মারুফ হাসান জেমস ভাই আপনার কাছে আসতে চাই, সেটা হচ্ছে এই যে নতুন রাজনৈতিক দল গঠন হলো তার সাথে তাদের ছাত্র সংগঠনও আসলে আত্মপ্রকাশ করেছে, তো আপনার কাছে এই 5 আগস্ট পরবর্তী গণঅভ্যুত্থান পরবর্তী সময় আপনার কাছে কি মনে হচ্ছে যে বাংলাদেশের রাজনীতি আসলে কোন দিকে যাচ্ছে? বিসমিল্লাহির রহমানির রহিম। 24-এর গণ আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করে আমি আমার বক্তব্য এখানে শুরু করছি। আমার সামনে উপস্থিত রয়েছেন মিনহাজুল আবেদীন ভাই, সঞ্চালনায় রয়েছেন, এবং আমার অপোনেন্টে যিনি রয়েছেন তিনি হলো বাংলাদেশ জাতীয় ছাত্র সমাজের কেন্দ্রীয় কমিটি সিনিয়র যুগ্ম আহ্বায়ক নুরুল আলম বাদন ভাই। আচ্ছা, আমি আমার প্রশ্নেতে চলে যাচ্ছি যে বর্তমান বাংলাদেশের রাজনীতিটা কোন দিকে যাচ্ছে। যেহেতু 24-এর গণ অভ্যুত্থানের পরবর্তীতে আমি মনে করি যে বাংলাদেশের আমাদের রাজনীতিটা চলে যাচ্ছে একটু অনিশ্চিত পর্যায়ের দিকে চলে যাচ্ছে। ওই অনিশ্চিত পর্যায়ের দিকে কি কারণে চলে যাচ্ছে? এখানে আমাদের এই আন্দোলনের পিছনে শুধু ছাত্র সমাজের ভূমিকা তো ছিলই। এখানে আপামর জনতা একবারে প্রথম থেকে শুরু করে আপার লেভেল থেকে লোয়ার লেভেলের জনগণের কিন্তু এখানে উপস্থিত ছিল। এই উপস্থিতির ভিত্তিতে আমরা কিন্তু এই গণ অভ্যুত্থানটা পেয়েছি। কিন্তু আমরা বর্তমানে দেখতে পাচ্ছি যে আমাদের এই বর্তমান পরিস্থিতি অনুযায়ী আমাদের দেশের পরিস্থিতি আসলে কিন্তু ভালোর দিকে যাচ্ছে না মনে করি। যেমন আমাদের বর্তমানে আইন শৃঙ্খলা বিষয়কে কেন্দ্র করে তেনারা কিন্তু এখনো পুরোপুরিভাবে আমাদের প্রশাসন মাঠে কিন্তু নামে নাই। আমরা তাদের কাছ থেকে যে আমাদের সাধারণ জনগণ যে সহযোগিতা পাবো কিন্তু আমরা কিন্তু সেটাও পাচ্ছি না। বর্তমানে অনেক জায়গায় দেখি ডাকাতি, খুন, আহাজারি এইগুলো হচ্ছে। সো আমরা মনে করি যে বর্তমানে রাজনীতি আমাদের একটা অনিশ্চিতার দিক দিয়ে চলে যাচ্ছে। মারুফ হাসান জেমস ভাই আপনাকে ধন্যবাদ। আমি এই একই প্রশ্ন বাদল ভাই আমি আপনার কাছেও করতে চাই। আপনার কাছে আসলে কি মনে হচ্ছে এই গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের রাজনীতি আসলে কোন দিকে যাচ্ছে? দেখুন, আপনাদের ধন্যবাদ আর কি প্রেক্ষাপট টিভির সকলকে ধন্যবাদ জানাচ্ছি আমাকে আমন্ত্রণ করার জন্য। প্রথমত হচ্ছে পৃথিবীর ইতিহাসে গণঅভ্যুত্থান যে দেশেই হয়েছে না কেন, প্রতিটা দেশে গণঅভ্যুত্থানের পরবর্তী যে সরকার থাকে, তো সেই সরকারের একটু টাফই থাকে যে হচ্ছে আপনার সরকার পরিচালনা করার জন্য। যেহেতু আমাদের একজন অন্তর্বর্তীকালীন সরকারের যেহেতু প্রধান আছে আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার, তিনি যথেষ্ট পরিমাণ তার প্রজ্ঞা মেধা দিয়ে তিনি চাচ্ছে যে আমাদের দেশকে ভালোভাবে একটা রিপ্রেজেন্ট করার জন্য। তো আসলে আমরা বিশ্বাস করি যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি যে তিনি অবশ্যই যেহেতু এখন হিমশিম খাচ্ছে, যেহেতু প্রশাসনিক দিকগুলো কাজ করতেছে না ঠিকভাবে ফাংশনাল ভাবে দেশে, বা রীতিমতো ডাকাত, সন্ত্রাসী, গুম, খুন, ধর্ষণ এগুলো রীতিমতো চলছে। যেহেতু প্রশাসনিক দিকটা থেকে আসলে ফাংশনাল ভাবে তেমন কাজ করতেছে না, তো সেই হিসাবে একটু দেশকে আসলে অস্থিতিশীল পরিস্থিতি আমরা আমাদের যে রাজনৈতিক সংগঠনগুলো আছে তারা যদি ঠিকভাবে ফাংশনাল ভাবে কাজ করতো সব জায়গাতেই, সবাই যদি আমরা দেশকে রিপ্রেজেন্ট করতে পারতাম, তাহলে আমরা বিশ্বাস করি যে দেশটা একটা ভালোভাবে যেত। কিন্তু অ্যাকচুয়ালি 5ই আগস্টের পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি যে যে পরিমাণ প্রশাসনিক দিকটা আমাদের দেশের মধ্যে যে কার্যক্রম ভূমিকা ছিল, সেভাবে আসলে ফাংশনাল ভাবে আমাদের পুলিশ প্রশাসন বলেন, তারা র্যাব বাহিনী বলেন, মানে প্রশাসনিক দিকটা মূলত তারা কেউই ভালোভাবে কাজ করতেছে না। তো সেই হিসাবে আসলে অনেক পুলিশ অফিসার চাকরিতে জয়েন্টও করে না, আমরা এরকম শুনছি। তো সেই জায়গা থেকে আমরা মনে করি একটু ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের যে অন্তর্বর্তীকালীন সরকার আছে সেই জায়গায় একটু সংকোচ অবশ্যই রাখে। কারণ
আপনি দেখবেন যে যে পরিমাণ রীতিমতো যে নতুন করে ধর্ষণ যে বেড়েছে, আসলে এইসব আসলেই আসলে প্রশ্নবিদ্ধ করে যে নতুন যে অন্তর্বর্তীকালীন সরকার সে কতটুকু দেশটাকে সার্ভিস দিতে পারছে আমার জনগণের মাঝে। আহ বাঁধন ভাই, এখানে আমি আরেকটা সম্পূরক প্রশ্ন করতে চাই। সেটা হচ্ছে আপনার কাছে তো মানে আপনি যেটা বলছিলেন এবং জেমস ভাই যেটা বলছিলেন যে আসলে আইন শৃঙ্খলার এই যে একটা করুণ অবস্থা বা আইন শৃঙ্খলা বাহিনী যারা রয়েছেন তারা আসলে ঠিকভাবে কাজ করছে না। তো এই জায়গায় আমি আরেকটা প্রশ্ন করতে চাই যে এই যে আইন শৃঙ্খলা বাহিনীর লোকজন পুলিশের কথা যদি বলেন, তারা আসলে কি ইচ্ছা করেই আসলে ভালো করে কাজ করছে না যেন এই অন্তর্বর্তীকালীন সরকার ব্যর্থ হয় এবং তাতে একটা দ্রুত একটা নির্বাচন দিয়ে দেয়? মানে এটাই কি কোনো কারণ নাকি অন্য কোনো কারণ থাকতে পারে বলে আপনি মনে করেন? আপনাকে ধন্যবাদ। আসলে দেখবেন যে বিগত সরকারের আমলে, আওয়ামী ফ্যাসিস্ট আমলে আমরা দেখতাম যে ছাত্রলীগের এক্স যারা থাকে, হ্যাঁ? যারা নাকি ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক কর্মী থাকে, কেন্দ্রীয় কমিটির সাবেক যারা কর্মী ছিল, তারা কিন্তু মেক্সিমামই হচ্ছে আপনার পুলিশের যে বড়, বড় দায়িত্বরত জায়গায় তারা বসেছিল। হ্যাঁ? তো সেই হিসাবে তারা টোটালি আওয়ামী লীগটা তারা ফাংশনাল ভাবে ইউজ করতে হচ্ছে পুলিশ প্রশাসনের মাধ্যমে। তো হচ্ছে বেসিক্যালি যে আওয়ামী লীগের যারা ট্যাগ লাগানো যে পুলিশ প্রশাসনের যে কার্যকরী ভূমিকা যারা ছিল, তারা রীতিমতো এখনো কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় আছে। কাউকে ট্রান্সফার করে বিভিন্ন থানায় বা বিভিন্ন ডিস্ট্রিক্টে তাদেরকে বিভিন্ন জেলাতে তাদেরকে পাঠানো হচ্ছে। কিন্তু আল্টিমেটলি তাদের কিন্তু বহিষ্কার করা হচ্ছে, নতুনভাবে কোনো নিয়োগও করা হচ্ছে না। সেই জায়গায় আমি মনে করি যে এক হিসাবে একটি আওয়ামী লীগের যে ফ্যাসিস্ট আমলে যে পুলিশ বাহিনীগুলো ছিল, তারাই কিন্তু দেশটাকে এখনো তারা সার্ভিস দিচ্ছে রীতিমতো। হয়তোবা তাদের আপনি হচ্ছে মন মানসিকতা তাদের এখনো আপনি পরিবর্তন করতে পারেন নাই। পুলিশকে হয়তোবা আপনি পোশাক পরিবর্তনের সংস্কার আপনি চাচ্ছেন। কিন্তু তাদের মন মানসিকতা কিন্তু আওয়ামী লীগের যে একটা ফ্যাসিস্ট যে আমলে যে একটা মন মানসিকতা ছিল, এটাই কিন্তু তাদের মধ্যে রীতিমতো তারা বর্তমানে এখনো আমরা দেখতেছি বিভিন্ন জায়গায় আছে। কিন্তু আসলে পুলিশ সব পুলিশ তো আর খারাপ না। কিছু, কিছু পুলিশও ভালো আমরা মনে করি। সেই হিসাবে আশা করি যে পুলিশের ফাংশনাল যে দায়িত্বগুলো আপনি যে প্রশ্নটা করছেন বেসিক্যালি যে কি নিজের ইচ্ছায় এই কাজগুলো করতেছে কিনা। দেখেন ওই যে আমি যেটা বললাম যে আওয়ামী লীগের আমলে যে পুলিশগুলো ছিল তারা এখনো কিন্তু বিভিন্ন পর্যায়ে তারা আছে চাকরিরত। তো সেই জায়গা থেকে তারা বেসিক্যালি দেশকে ভালোভাবে সার্ভিস দিচ্ছে না তারা। এটা ইউনূস সরকার যারা অন্তর্বর্তীকালীন সরকার যারা আছে তারা এটা দেখতেছে। কিন্তু বাট আমি মনে করি আমার জায়গা থেকে এজ এ দেশের নাগরিক হিসাবে আমরা মনে করি যে অবশ্যই একটা পুলিশের মাধ্যমে একটা পুলিশদেরকে একটা সংস্কার করা প্রয়োজন। এবং কি ড্রেস আপনি চেঞ্জ করেন সমস্যা নেই, কিন্তু পুলিশের সংস্কারটা অতি দ্রুত, যেহেতু আমার দেশ চালাতে হবে, প্রশাসন ছাড়া দেশ অচল। তো সেই হিসাবে দেশের সার্ভিস দেওয়ার জন্য পুলিশ অবশ্যই দরকার এবং পুলিশ সংস্কার করে পুলিশকে একটা নিয়ম নীতির মধ্যে পুলিশকে আনা দরকার। কারণ আপনি খেয়াল করে দেখবেন যে আমাদের দেশে যে পুলিশ যেভাবে আমাদের ছাত্র জনতার উপরে যেভাবে আপনার গুলি বর্ষণ করেছে, যেভাবে দেশকে তারা বিগত 17টা বছর বুলডোজারের মতো জনগণের উপরে তারা হচ্ছে অতিক্রম করে নির্যাতিত করেছে। তো সেই জায়গাতে আমরা মনে করি পুলিশের প্রতি আমাদের এখনো আস্থা আসে নাই। সেই পুলিশে আমরা বারবার দেখতেছি। সুতরাং আমরা বিশ্বাস করি যে আসলে পুলিশ আমাদের দরকার এবং কি আমাদের প্রশাসনিক ক্ষেত্রে আমাদের ভালো একটা পরিবর্তন আসবে সেটা আমরা বিশ্বাস করি। আচ্ছা বাদন ভাই, অসংখ্য ধন্যবাদ। আমি এবারে জেমস ভাই, আমি আপনার কাছে আবারও আসতে চাই এবং আমার পরবর্তী প্রশ্ন আপনার কাছে হচ্ছে এই আমরা আসলে আওয়ামী লীগের যে রাজনীতি সেখানে আসলে কি দেখেছি যে আহ, শেখ মুজিব একসময় এই দলকে নেতৃত্ব দিয়েছে, এরপরে শেখ হাসিনা দিয়েছে, এরপরে যেটা বোঝা যাচ্ছে যে আসলে এই আওয়ামী লীগের নেতৃত্ব যদি কখনো আওয়ামী লীগ আবারও আসতে চায় তাহলে শেখ পরিবারের হাত ধরে আসলে আসতে হবে। তো সেই জায়গাটি থেকে আমরা যদি দেখি যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তিনি কিন্তু এই আপনাদের হচ্ছে বিএনপি এই দলটি কিন্তু আসলে গঠন করেছিলেন। এরপরে আমরা বেগম খালেদা জিয়া তাকে দেখেছি এই দলের নেতৃত্ব দিতে এবং বর্তমান সময়ে কিন্তু আমরা আহ তারেক রহমানকে দেখছি আপনাদের এই দলকে আসলে নেতৃত্ব দিতে। তা আপনার কাছে আসলে কি মনে হয় এই যে পরিবারতান্ত্রিক একটা রাজনীতি, এই রাজনীতি কি আসলে রাজনীতির জন্য কোনো একটা সমস্যা কিনা? কারণ আপনাদের দলে এমন তো থাকতে পারে যে আরো যোগ্য কোনো নেতা রয়েছেন যিনি তারেক রহমানের পর্যায়ে গিয়ে আসলে দলকে নেতৃত্ব দিতে পারেন, বা সেই জায়গাটি থেকে আসলে কিভাবে দেখছেন বিষয়টিকে আপনি? আচ্ছা, ধন্যবাদ ভাইয়া। আপনি প্রশ্ন করেছেন যে আমাদের দলটা একটু মানে পারিবারিক তন্ত্রের ভিতর দিয়ে চলে আসছে। তা এটা কোনো কি সমস্যা ক্রিয়েট করছে কি নাকি আমাদেরকে? তা আমি বলব যে না ভাই, এটা আমাদের কোনো প্রবলেম কোনো কিছুই সৃষ্টি করে নাই। কারণ আমাদের মানে মূল দল বিএনপি যিনি গঠন করেছিলেন আমাদের কালুরঘাটের বীর সেনা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তিনার হাত ধরেই কিন্তু আমাদের বিএনপিটা গঠিত হয়। পরবর্তীতে কি দেখি যখন উনি মারা যায়, ওনার সহধর্মিণী ছোট্ট অবস্থায় থেকে কিন্তু আমাদের এই দলকে নেতৃত্ব দিয়ে পরবর্তীতে উনি সরকার ক্ষমতায় আসে এবং পরবর্তীতে এখন আমরা এখন বর্তমানে দেখতেছি যে আমাদের যে দায়িত্বে রয়েছেন তিনি ওনারই ছেলে তারেক রহমান। কিন্তু
ওনারই ছেলে। হ্যাঁ, আপনি এখানে কিন্তু দুটা কথা বলতে পারি। দেখেন, ওনার কিন্তু দুটা সন্তান ছিল। একটা হলো আরাফাত রহমান কোকো এবং হলো তারেক রহমান। আরাফাত রহমান কোকো কিন্তু রাজনীতির সাথে কোনোভাবে কিন্তু ভাই জড়িত ছিল না। বাট তারেক রহমান কি দেখছেন? তারেক রহমান কিন্তু ছোটবেলা থেকেই ওনার বাবার সাথে রাজনীতি কিন্তু শিখে সে বড় হয়েছে। কিন্তু তারেক রহমানের হয়তো ভাইয়ের কোনো কিছু একটু হালকা আগে ভুল ত্রুটি ছিল। উনি মানে ইয়ং বয়স ছিল। তখন উনার মা ছিল মানে সাবেক প্রধানমন্ত্রীর ছেলে, রাষ্ট্রপতির ছেলে। একটু ভুল-ভ্রান্তি হতেই পারে। কিন্তু বর্তমানে যে তারেক রহমান, ইনি কিন্তু আগের তারেক রহমান ভাইয়া নাই। ইনি কিন্তু পুরোপুরি দক্ষিণ এশিয়ার ভিতরে একটু ধরতে গেলে সর্ববৃহৎ একটা নেতা বা লিডার ধরা যায়। ইয়ং জেনারেশন তারুণ্যের অহংকার কিন্তু বলা যায়। কিন্তু আমাদের মানে বাংলাদেশ জাতীয়তাবাদ যারা ভালোবাসে, বিশ্বাস করে, তাদেরকে কিন্তু যে মানে সর্বপর্যায়ে যে লিডার আছে ও কিন্তু কখনোই বলবে না যে তারেক রহমান আমাদের দলের জন্য বা ওর চেয়ে আরো বেশি ব্যক্তিত্ব বা ওনার চেয়ে আরো ভালো লিডার আছে, এটা কিন্তু কেউ কখনো বলবে না। আমি মনে করি হ্যাঁ, ওনার সমপর্যায়ে বা ওনার এক্সট্রিম লেভেলে আছে, কিন্তু আমাদের দল থেকে কিন্তু মনে প্রাণে আমরা ধারণ করি যে উনি আমাদের দলকে নেতৃত্ব দিক, এবং আশা করি উনি আমাদের দলকে অনেক ভালো জায়গায় নিয়ে যাবে এবং বাংলাদেশকে সুন্দর একটি বাংলাদেশ গঠনের ভূমিকা কিন্তু ওনার হাত ধরেই যাবে। সো পারিবারিক তন্ত্র দেখেন, এইদিকে আরেকটা কথা বলতে চাই, বাংলাদেশের কিন্তু সর্ববৃহৎ দুটা সংগঠন। একটা মানে একক সংখ্যাগরিষ্ঠতায় মানে আপনার সংসদে গিয়েছিল, একটা হলো আওয়ামী লীগ, একটা হলো বিএনপি। আর কোনো কিন্তু সংগঠন ওইভাবে যায় নাই। যদি অন্য কোনো সংগঠন যদি এই এক্সট্রিম লেভেলে যদি যাইতো, তারপরে বোঝা যাইতো যে ওনাদের কর্মকাণ্ড কি হয়, ওনারাও কি পারিবারিক তন্ত্রে কি ফিরে যাইতো। কিন্তু যদি অন্য সংগঠন যারা বলতেছে, আমরা আশা করি যে ওনারা ভালো জনগণের সার্ভিস দিয়ে মানে একক সংখ্যাগরিষ্ঠ অর্জন করুক, তারপরে দেখা যাবে উনি কোন পর্যায়ে যায়। কিন্তু আমাদের ভাইয়া কোনো সমস্যা নাই যে পারিবারিক তন্ত্র। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান রাজনীতি করে গিয়েছেন, দলের হাল ধরেছিলেন, এখন ওনারই ছেলে তারেক রহমান ধরেছেন। আমি মনে করি যে ভাইয়া এটা আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কোনো সমস্যা নাই ভাইয়া। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, আপনি যে কথাটি বলছিলেন যে আসলে তরুণ রাজনীতিবিদদের মধ্যে তারেক রহমান বর্তমানে কিন্তু আসলে অনেক জনপ্রিয়। তো আমি বাঁধন ভাই আপনাকে এই বিষয়টা নিয়ে আসলে প্রশ্ন করতে চাই। যেমন আপনাদের দলের হচ্ছে আন্দালিব রহমান পার্থ, এরপরে যদি আমরা ভিপি নূরের কথা বলি, গণ অধিকার পরিষদের, এছাড়া বর্তমানে নতুন রাজনৈতিক দলের নাহিদ ইসলাম, এবং যদি আক্তার হোসেনের কথা বলি, তো আপনি এই যে যারা আসলে তরুণ রাজনীতিবিদ যারা রয়েছেন বা বাংলাদেশের বর্তমান রাজনীতিতে যারা আসলে উঠতি অবস্থায় রয়েছেন, অর্থাৎ নির্বাচন করবেন, এরপরে জয়লাভ করবেন, দেশের জন্য সেবা করবেন, তো এই তরুণ রাজনীতিবিদদের বিষয়ে আপনার আসলে কেমন চিন্তা ভাবনা, বা আপনি কাছে কি মনে হয় যে তারা আসলে কিভাবে দেশটাকে নেতৃত্ব দিবে? দেখুন, আপনি হচ্ছে 5ই আগস্ট পরবর্তী বাংলাদেশে আপনি একটা গণ অভ্যুত্থানের পরের বাংলাদেশ আর হচ্ছে 5ই আগস্টের আগের বাংলাদেশ টোটালি একটা ডিফারেন্ট। আচ্ছা, আপনি যে কোশ্চেনটা করলেন বেসিক্যালি যোগ্য তরুণদের নেতৃত্বের যোগ্য একটা স্থান। আসলে আমি মনে করি যে নির্বাচনের মাঠে তরুণদের ভূমিকা আগামীতে সবচেয়ে বড় একটা ভূমিকা রাখবে। বর্তমান যে তরুণ প্রজন্মের নতুন বাংলাদেশ আছে সেটা আমরা বিশ্বাস করি। কিন্তু সেই হিসাবে আমি একটা জিনিস খুব দৃঢ়তার সাথে বলতে চাই যে তরুণ প্রজন্মের আশা আকাঙ্ক্ষা নির্ভরতার প্রিয় ঠিকানা আমাদের প্রিয় নেতা ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ ভাইকে বাংলাদেশের তরুণ সমাজ বর্তমানে খুব ভালোভাবে তাকে গ্রহণযোগ্যতা হিসেবে তাকে বরণ করে নিয়েছে বর্তমান তরুণ সমাজ। কিন্তু আমরা একটা জিনিস দেখি যে নতুন যারা দল গঠন করেছে এনসিপি, আসলে এনসিপি তে আমাকে স্বাগতম জানাই আমরা, কারণ হচ্ছে ভোটের মাঠে নতুন এবং তরুণদের একটা জোট আমরা চাই। কারণ হচ্ছে তাছাড়া একটা গণ উত্থানের আশা আকাঙ্ক্ষা টোটালি হচ্ছে বাস্তবায়ন হবে না আমি মনে করি। তো সেই জায়গা থেকে আমরা বিশ্বাস করি যে তরুণদের ভালো একটা গ্রহণযোগ্যতা নিয়ে তরুণরা আসুক নির্বাচনে, যার যার রাজনৈতিক ক্যাপাসিটি আছে তারা এই ক্যাপাসিটি অনুযায়ী সামনের রাজনীতিটা তারা করুক। এবং কি আমরা এটা বিশ্বাস করি যে দেখেন, ভোটের মাঠ জোটের মাঠ টোটালি দুইটা হচ্ছে দুই ডিফারেন্ট শিফট। কারণ হচ্ছে আপনার ভোটের রাজনীতি আর হচ্ছে আপনার মিডিয়ার হাইপের রাজনীতি টোটালি ডিফারেন্ট। জনগণের কাছে দিন শেষে এখন মার্কাটা ফেভার করে সবচেয়ে বেশি। আর জনগণ কি চায়, জনগণের আশা আকাঙ্ক্ষা কি, সেটা হচ্ছে সবার আগে আপনার বুঝতে হবে। এখন আমি যদি জনগণের পালস না বুঝি, জনগণের সাথে আমার কানেক্টিভিটি না থাকে, তাহলে আমি কখনো প্রকৃত পক্ষে ভোটের রাজনীতিতে আমি নেতা হতে পারবো না। মিডিয়া ফোকাসিং বর্তমানে নেতার অভাব নেই। বর্তমান তরুণ প্রজন্ম অনেকে আছে দেখবেন আপনি সকাল রাত দিন রাত খালি শুধু মিডিয়া ফেস। তো মিডিয়া ফেস থেকে সবচেয়ে বড় ইম্পর্টেন্স হচ্ছে আপনার জনগণের সম্পৃক্ততা কানেক্টিভিটি করা। কারণ আপনি দেখবেন যে কতটুকু লোকালি এলাকাতে কার কত কানেক্টিভিটি আছে। দিন শেষে আপনি যতই মার্কা নেন, নিজের একটা আলাদা একটা গ্রহণযোগ্যতা সমাজে বিল্ড আপ করতে হবে। সুতরাং আমরা বিশ্বাস করি যে তরুণ বর্তমান সমাজে যে জোটের মাঠে ভোটের মাঠে এবং কি মার্কার মাঠে যারাই আপনার গ্রহণযোগ্যতা জনগণের সিম্পিতি নিয়ে যারা কাজ করবে তারাই হচ্ছে আগামী তরুণ প্রজন্মের বাংলাদেশ হবে। সুতরাং আপনি যতই দেখেন মিডিয়ার হাইপ যতই থাকেন,
দেখেন আপনারা যারা দেখতেছেন, আমরা মিডিয়াতে সবসময় ফোকাসিং করে যে এনসিপি যে নতুন একটা রাজনৈতিক দল গঠন হলো 5ই আগস্টের আগে, যেহেতু আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলাম, আমরা দেখে আসছি যে আসলে নাহিদ, আসিফ, যারাই আমাদের সাথে একসাথে আন্দোলন করেছি না কেন, সকলের গ্রহণযোগ্যতা আমরা দেখতে পেরেছি। আসলে আমরা বিশেষ করে নাহিদ আসিফদের প্রতিও আমরা ভরসা রাখতে চাই আগামীর বাংলাদেশে। সবাই সবাই জায়গা থেকে কানেক্টিভিটি নিয়ে, তাদের সিম্পিথি নিয়ে, তাদের রাজনৈতিক গঠনমূলক আচরণ নিয়ে তারা রাজনীতির মাঠে আসুক, সেটা আমরা চাই। কিন্তু সবচেয়ে বড় জিনিস হচ্ছে জনগণ কি চায়। এখন জনগণ যদি বিএনপি কে চায়, বিএনপি কে অ্যাকসেপ্ট করবে। জনগণ যদি আপনার জামাত ইসলামকে চায়, জামাত ইসলাম অ্যাকসেপ্ট করবে। এনসিপি যদি অ্যাকসেপ্ট করে, এনসিপি অ্যাকসেপ্ট করবে জনগণ। বিজেপি কে যদি চায় বা জনগণ চায়, জনগণ তারা গ্রহণযোগ্য হিসাবে বিজেপি কে আগামীতে নিবে। তো সুতরাং আমার কথা হচ্ছে দিন শেষে যারা নাকি মানে দিন শেষে লোকালি যাদের ভ্যালুয়েবলটা আছে জনগণের কাছে, তারাই আগামীতে তরুণদের নেতৃত্ব দিতে পারবে। এবং তরুণ প্রজন্মের আশা আকাঙ্ক্ষা কি, তরুণ প্রজন্মের পালসটা কি, সেটা সবার আগে বুঝতে হবে। কারণ বর্তমান রাজনীতি আর 17 বছর আগের রাজনীতি টোটালি ডিফারেন্ট। কারণ জেনারেশন জি বলে একটা কথা আছে বর্তমানে। তো এই জেনারেশনটা বুঝে গেছে যে কিভাবে সরকার পতন করতে হয়, কিভাবে সরকার চালাতে হয়। সুতরাং আপনি যত বড়ই দল গঠন করেন না কেন, এই দলের আপনার পালসটা আপনার বুঝতে হবে যে আসলে আপনার দলের কি গঠনমূলক কাজে আছে এবং কি তরুণদের কি গঠনমূলক কাজে আছে, জনগণ কি চায়। সুতরাং আমি মনে করি যারা জনগণের আশা আকাঙ্ক্ষা নিয়ে কাজ করবে, তারাই আগামীতে ভালো একটি অবস্থানে যেতে পারবে। অসংখ্য ধন্যবাদ বাদন ভাই। আমি এবার আবারও জেমস ভাই আপনার কাছে আসতে চাই। সেটা হচ্ছে বিএনপি থেকে যেটা আসলে বলা হয় যে বিএনপির ক্ষমতায় হচ্ছে জনতা, অর্থাৎ জনতা বিএনপি কে চায়, বা এই ধরনের কথা কিন্তু আসলে আপনাদের নেতা কর্মীদের মুখ থেকে আমরা শুনি। আহ এই যে বাদন ভাই যেটি বলছিলেন যে আসলে যে দলকে জনগণ চাবে সেই দলই আসলে ক্ষমতায় আসবে, বা এই ধরনের বিষয়। তো সেই জায়গাটি থেকে আমরা যদি আসলে দেখি যে বিভিন্ন পর্যায়ে কিন্তু বিএনপি বা আপনাদের ছাত্র সংগঠন, জাতীয়বাদী ছাত্র দলের বিভিন্ন নেতাকর্মীদের বিরুদ্ধে কিন্তু অনেক তথ্য আসছে যে চাঁদাবাজি করছে বা বিভিন্ন ধরনের অপকর্ম করছে, এবং এটা কিন্তু সত্য, এমন না যে এটা শুধুমাত্র অভিযোগ। এটা কিন্তু অনেক জায়গায় আমরা ভিডিও সহ প্রমাণ দেখতে পাচ্ছি। এবং আপনাদের দল থেকেও কিন্তু আসলে তাদেরকে বহিষ্কার করার মতো কাজগুলো হচ্ছে। এবং তারেক রহমান কিন্তু একদম স্পষ্টই বলে দিয়েছে যে কেউ যদি আসলে এই ধরনের কোনো কর্মকাণ্ডের সাথে আসলে জড়িত হয়, তাহলে কিন্তু তাকে আসলে যেন বহিষ্কার করা হয়, বা এই কাজগুলো থেকে যেন নেতাকর্মীরা দূরে থাকে। তো সেই জায়গা থেকে এই যে বহিষ্কার যে করা হচ্ছে, কিন্তু এরপরেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আসলে কন্টিনিউয়াসলি তারা এই ধরনের কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে। আপনার কাছে কি মনে হয় যে এটার আসলে স্থায়ী সমাধানটা কি? এবং এই জায়গাটা আসলে তারেক রহমানের নেতৃত্ব দেওয়ার জায়গাটা কি আসলে কোনোভাবে ব্যর্থ করছে কিনা? এই দুইটা বিষয়ে একটু মন্তব্য করেন। আচ্ছা, ধন্যবাদ ভাইয়া। দেখেন, আপনি এটা নিয়ে প্রশ্ন করেছেন যে বর্তমানে আমাদের যে ছাত্র সংগঠন এবং আমাদের যে মূল দলে অনেকগুলো মানে ঘটনা ঘটতেছে। এটা হলো আপনার চাঁদাবাজ বা দখলদারিত্ব নিয়ে কথা বলছেন। হ্যাঁ, এটা আমরা অকপটে স্বীকার করে নিচ্ছি যে ভাই আমাদের কিন্তু দলটা কিন্তু ছোট না। আমাদের একটা সর্ববৃহৎ দল। এর ভিতরে চাঁদাবাজি কিন্তু হচ্ছে, হ্যাঁ, এটা প্রমাণিত। আমি মেনে নিচ্ছি। কিন্তু আমাদের ভিতরে কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে ধারণ করে লক্ষ কোটি মানুষ কিন্তু ভাই। এর ভিতর দেখবেন মানে মিডিয়াতে প্রচার হইতেছে অনেকগুলোই মানে ২-৪০০ গুলো প্রচার হইতেছে। এইগুলোর আমরা কি দেখতে পাচ্ছি? পরবর্তীতে যে অনেক জায়গায় যে চাঁদাবাজি করতেছে, এইগুলো আমাদের দেখেন দেশনায়ক তারেক রহমান তিনি কি নিয়েছে? বর্তমানে প্রায় ধরতে গেলে ৫০০ এরও বেশি নেতাকর্মীদেরকে কিন্তু বহিষ্কার করেছে উনি। কিন্তু আপনি কি দেখেছেন? একজন ১ম এ যে চাঁদাবাজ বা কোনো কিছু করেছে, পরবর্তীতে কি কোনো করার সাহস পাইছে? এভাবে কিন্তু কেউ সাহস পায় নাই। দেখেন আমাদের যে আ গাজীপুরের যে শ্রীপুরের যে যুবদল নেতা, তিনি একটা হাট বাজারকে কেন্দ্র করে মানে দখলদারিত্বর মানে চেষ্টা চালাইলো। উনাকে কিন্তু সাথে, সাথে বহিষ্কার করছে। শুধু বহিষ্কারই করে নাই, পরবর্তীতে কিন্তু উনাকে আমাদের দলীয়ভাবে কিন্তু উনাকে মামলায় আওতায় আনা হয়েছে। এরপরে দেখবেন মিনিমাম ধরতে গেলে ৩,৫০০ এরও বেশি নেতাকর্মীর বিরুদ্ধে কারণ দর্শানো কিন্তু নোটিশ দেওয়া হয়েছে। মানে দলীয় শৃঙ্খলা আপনার ভঙ্গ করার কারণে। আচ্ছা, এইগুলো যে চাঁদাবাজ বা দখলদারিত্ব এইগুলোতে কিন্তু ভাই আমরা সত্য বিব্রত হই। হ্যাঁ? আমাদের বলতে আমরা মানে বলব না যে আমাদের দলের সব মানুষই একেবারে ভালো বা ফেরেশতা। আমাদের ভিতরেও কিছু খারাপ মানে কুচক্রী লোক আছে। আমরা আমাদের বর্তমানে এই যে যেমন আমার ভাইয়া বলল এখানে কি বলল যে বর্তমানে জনগণের পালস বুঝতে হবে। আমাদের যে জেনারেশন, এই জেনারেশনের পালসটা বুঝতে হবে। এই জেনারেশন কিন্তু চাইলে যেকোনো কোনো কিছু করতে পারে। সো আমাদের বর্তমান দেখছেন তারেক রহমানের কথাবার্তা এবং যেগুলো যিনি বর্তমানে আমাদের সামনে উনি রিপ্রেজেন্ট করতেছে, তিনি কিন্তু বর্তমানে সাধারণ মানুষের কথাবার্তাই মানুষের যে ডিমান্ড সে অনুযায়ী কিন্তু কথা বলতেছে। সো আমরা চাই যে স্থায়ীভাবে আপনি বললেন যে স্থায়ীভাবে বহিষ্কার বা এই স্থায়ীভাবে সমাধান করা যাবে কিনা? আমি মনে করি যে ভাই এটা আমাদের
স্থায়ীভাবে হবে, কিন্তু আমাদের একটু আস্তে ধীরে সুস্থে সময় হয়তো বা একটু লাগতে পারে। কিন্তু আমরা আস্তে আস্তে একদিন আশা করি যে আমাদের দল থেকে চাঁদাবাজ বা দখলদারিত্ব কিন্তু চলে যাবে। আবার এখন দেখেন অনেক জায়গায় কি হয় দেখেন, ১৫ বছর কিন্তু আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ভাইয়া ছিল। আমাদের যারা বিএনপি করেছে তাদের অনেক সয় সম্পত্তি ছিল, জায়গা ছিল। আওয়ামী লীগরা ওনারা কি করেছে? আওয়ামী লীগরা দেখবেন দখল করে নিয়েছে। এই ৫ই আগস্টের পরবর্তীতে আমাদেরই ওখানে ধরেন আমাদেরই জমি জায়গা ধরেন আমরা পুনরুদ্ধার করতে যাচ্ছি। ওখানে মিডিয়া আসলো। মিডিয়া এসে অপপ্রচার চালাইয়ে দিল যে এটা বিএনপির মানে দখলদারিত্ব, চাঁদাবাজি এটা করতেছে। কিন্তু চাঁদাবাজি করতেছে ঠিক আছে, কিন্তু বেশি পরিমাণে কিন্তু ধরতে গেলে না। তার ভিতরে আমাদেরও কিন্তু কিছু অধিকার আছে। যেমন আমাদের নিজের জমি আমরা যখন ফিরে নিচ্ছি, এটাও আবার চালিয়ে দিচ্ছে চাঁদাবাজ বা দখলদারিত্বের ভিত্তিতে। আর যেগুলো আমি আমি এখানে বলতে চাই যে শেষ পর্যন্ত আমাদের যদি পরবর্তীতে এইরকম কোনো দখলদারিত্বর ঘটনা ঘটে, আমি মনে করি যে আমাদের দেশনায়ক তারেক রহমান এর সর্বোচ্চ একটি ব্যবস্থা নেবে, এবং তিনি কিন্তু বলে দিয়েছে যে আমার দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলে কোনো ধরনের চাঁদাবাজ বা দখলদারের কিন্তু স্থান হবে না। এটাই। বাদল ভাই এখানে মানে সরি জেমস ভাই, আমি এখানে আরেকটা প্রশ্ন করতে চাই, যেটা আমি বলছিলাম যে আসলে এই কর্মকাণ্ডগুলো মানে আপনাদের দলের নেতাকর্মীদের এই কর্মকাণ্ডগুলো আসলে তারেক রহমানের নেতৃত্বকে আসলে প্রশ্নবিদ্ধ করছে কিনা। আরেকটা বিষয় হচ্ছে যে গণঅভ্যুত্থানে কিন্তু আসলে ৭ মাস হয়ে গেছে, আমরা জানি যে আসলে তারেক রহমানের বিরুদ্ধে আমি শাসনামলে আসলে বিভিন্ন ধরনের মিথ্যা মামলা বা বিভিন্ন ধরনের অভিযোগ আসলে করা হয়েছিল। তো উনি আসলে মানে ওখান থেকে যেমন অনেকে বলছে এটা আসলে ওয়ার্ক ফ্রম হোম, যেটাকে আমরা বলি যে একটা স্ক্রিনের সামনে এসে উনি হচ্ছে ওনার নেতা কর্মীদেরকে বিভিন্ন আদেশ উপদেশ দিচ্ছেন, যে কারণে আপনাদের নেতা কর্মীগুলো আসলে এটাকে সেরকম ভাবে আসলে গুরুত্ব দিচ্ছে না। তো উনি আসলে দেশে এসে সেই নেতৃত্বের জায়গাটা আসলে উনি কেন বুঝে নিচ্ছে না? আচ্ছা, ধন্যবাদ ভাইয়া। মানে ভাইয়া এখনো বাংলাদেশে আসে নাই, এজন্য এই কথাটা মানে অনেকেই বলতেছে উনি কেন দেশে আসতেছেন না। আমরা ভাইয়া দেখেন, উনি কিন্তু বাংলাদেশ আমাদের ধরতে গেলে কাছেই আছে। এই কি বাংলাদেশে কি কারণে আসতেছে না? ওনার কিন্তু ধরতে গেলে অর্ধশত মামলা ছিল। মামলার ভিতরে ২১শে আগস্টের গ্রেনেড হামলা, ওটাতেও কিন্তু তিনি খালাস পেয়েছেন। মানি মানে অর্থ পাচারের মামলা থেকেও পেয়েছে। ওনার নামে আরো অল্প কিছু মামলা আছে, যেগুলো নিষ্পত্তি হলে আমরা মনে করি যে উনি তাড়াতাড়ি আমাদের দেশে ফিরে আসবে। আর উনি বাইরে, উনি লন্ডনে থেকে যে আমাদের জন্য যে ভিডিও বার্তা বা আমাদেরকে দিক নির্দেশনা দিচ্ছে, এনারা কিন্তু আমাদের দলীয় কোনো সমস্যা হচ্ছে না ভাইয়া। আমরা একটু দেখি, যখন আমরা ইরানের বিপ্লব হয়, আয়াতুল্লাহ খামেনি উনি কোথায় ছিল? উনি কিন্তু ভাই ফ্রান্সে বসে কিন্তু নেতৃত্ব দিয়েছে। কিন্তু বিপ্লব কিন্তু উনি ঘটাইছে। আমরা মনে করি যে ভাইয়া যেখানেই থাকুক না কেন, উনার নেতৃত্বে, উনার কথাবার্তা কিন্তু আমাদের পুরো জাতীয়তাবাদ কিন্তু উনার কথা মতোই ওঠে এবং বসে ভাইয়া। কিন্তু উনি কিন্তু আমাদেরকে কোনো মানে খারাপ কোনো উপদেশ দেয় না। উনি আমাদের দলের জন্য কিন্তু ভালো উপদেশই দেয়। আমরা কিন্তু সবগুলো মেনে নেওয়ার চেষ্টা করি। আচ্ছা, এখানে আরেকটা মানে প্রশ্ন যে বললেন যে উনি দেশে কি কারণে আসতেছেন না? একটু দেরি হচ্ছে কেন? আমরাও কিন্তু চাই যে ভাইয়া উনি আমাদের মাঝে তাড়াতাড়ি আসুক। কিন্তু দেখেন উনার আম্মু এতদিন দীর্ঘদিন অসুস্থ ছিল। অসুস্থতা থাকার কারণে উনি কিন্তু বিদেশে যাওয়ার চেষ্টা করেছিল চিকিৎসার জন্য। কিন্তু উনাকে কিন্তু বিদেশে যাইতে দেয় নাই। এখন কিছুদিন আগে উনার মানে সন্তান মায়ের কাছে ফিরে গিয়েছে। ওখানে আছে। ওখানে একটু ট্রিটমেন্ট নিতেছে। আমাদের জন্য দোয়া রাখবেন দেশনেত্রী যেন সুন্দরভাবে আমাদের দেশে আসতে পারে, এবং উনার চিকিৎসা শেষ হওয়ার পরবর্তীতেই অতি তাড়াতাড়ি আমরা আশা করি উনি বাংলাদেশে ফিরবে, এবং বাংলাদেশের সবচাইতে সর্ববৃহৎ এবং সর্বশ্রেষ্ঠ স্বদেশ প্রত্যাবর্তন তারেক রহমানের মাধ্যমেই হবে। এটা আমরা আশা করি ভাইয়া। আশা করা যায় যে বেগম খালেদা জিয়া খুব দ্রুত সুস্থ হোক এবং উনি এবং হুম, তারেক রহমান একই সঙ্গে দেশে আসুক এবং দেশে এসে আপনাদের দলটাকে আরো গুছিয়ে নিক। তো এই জায়গাটায় আমি বাদন ভাই আপনার কাছে একটু আসতে চাই, সেটা হচ্ছে এই যে নতুন রাজনৈতিক দল গঠন হলো, তাদের ছাত্র সংগঠনও গঠন হলো, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ। গতকালকে নিউজ যদি বলি, গণতান্ত্রিক ছাত্র সংসদের যুগ্ম আহ্বায়ক গোলাম কিবরিয়া অপু, তার বিরুদ্ধে চাঁদাবাজির একটা প্রমাণ পাওয়া গিয়েছে যে ৫ লক্ষ টাকা চাঁদা চেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থীর কাছে, এবং তাকে কিন্তু পদত্যাগ মানে তাকে কিন্তু হচ্ছে বহিষ্কার করা হয়েছে, এবং সাথে সাথে কিন্তু তাকে আসলে পুলিশেও দেওয়া হয়েছে। এবং আমরা দেখেছি যে আসলে এনসিপি থেকে অলরেডি আপনার ৩ জন নেতা তারা পদত্যাগ করেছে। তো এই যে নতুন দলের রাজনীতিটাকে আসলে আপনি কিভাবে দেখছেন? তারা কি আসলে বাংলাদেশের জনগণের পালস রেটটাকে আসলে বুঝতে পারছে কিনা? নতুন দল সম্পর্কে আপনার কি দেখুন মতামত? দেখুন বর্তমানে যে তরুণদের যে ছাত্র সংগঠন একটা তৈরি হয়েছে, যে ছাত্র সংসদ, গণতান্ত্রিক ছাত্র সংসদ, সেটাকে আমরা সাধুবাদ জানাই প্রথমত। কারণ হচ্ছে ৫ই আগস্ট গণ অভ্যুত্থানের পরবর্তী বাংলাদেশে আমরা বুঝতে পেরেছিলাম যে সমন্বয় খেলাটা একদিন শেষ হয়ে যাবে। আর একই সমন্বয়ক তারা রাষ্ট্র ব্যবস্থার কাজেও তারা বিনিয়োগ হচ্ছে, এবং কি তারা হচ্ছে সরকারও চালাচ্ছে। তো বিষয়টা হচ্ছে আমরা এই জিনিসটা যখন আমরা চাচ্ছিলাম যে তারা একটা রাজনৈতিক সংগঠনে আসুক,
এবং কি তারা একটা রাজনৈতিক দল গঠন করুক, তাহলে তাদের সাথে আমাদের রাজনৈতিক প্রেক্ষাপটটা, রাজনৈতিক ভাবে বোঝাপড়াটা তাদের সাথে আমাদের সামিল হবে। তো সেই জায়গা থেকে আমরা তাদেরকে অবশ্যই সাধুবাদ জানাই। বিষয়টা হচ্ছে দেখেন, প্রতিটা রাজনৈতিক দলেই কিছু না কিছু ব্যক্তি থাকে, তারা নাকি কিছু নেগেটিভ কাজের সাথে তারা জড়িত। আপনি যদি বিএনপির কথা বলেন, দেখেন ছাত্র দলে নিয়মিত তারা ক্ল্যাশিং করতেছে বিভিন্ন জায়গাতে, বিভিন্ন জেলা উপজেলাতে তাদের ক্ল্যাশিং মুডটা তাদের সবচেয়ে বেশি বর্তমান প্রেক্ষাপটে। তো আমরা কি দেখতে পাচ্ছি, 5ই আগস্ট পরবর্তী বাংলাদেশে যে ছাত্রদের উপরে ছাত্র দলের অ্যাট্রাকশন থেকে বেশি তারা ভূমিকা নিচ্ছে হচ্ছে আপনার চাঁদাবাজি, দখলবাজি, এইসব জিনিসগুলো। কিন্তু আলটিমেটলি দল আবার তাদেরকে বহিষ্কার করছে। কিন্তু ব্যক্তিগতভাবে যদি আপনি আমাকে বলেন যে অ্যাকচুয়ালি দেখেন, তারেক রহমানকে বিএনপি খুব বড় একটা জায়গা তিনি নেতৃত্ব দেয়, এবং কি তিনি তার নেতৃত্বর অবশ্যই তার প্রশংসনীয়, তার নেতৃত্ব আল্লাহ প্রদত্ত, সেটা আমরা বিশ্বাস করি। কিন্তু বিষয়টা হচ্ছে দেখেন, বিএনপির বদনাম এবং কি বিএনপি কে ডোবাচ্ছে বিএনপির তৃণমূলের নেতাকর্মী এবং বিএনপির হাইব্রিড। আমি মনে করি সেটার জন্য দায়ী শুধু বিএনপি নেতাকর্মী। কারণ হচ্ছে দেখেন, নিয়মিত তারেক রহমান প্রতিটা ওয়ার্ডে তিনি কর্মশালা করছেন, কিন্তু ব্যক্তিগতভাবে তার কর্মশালা শেষ হওয়ার পরবর্তী তার নেতাকর্মীরা আবার লুটপাটে ব্যস্ত হয়ে যাচ্ছে। সুতরাং আমি মনে করি যে বিএনপি কে ডুবানোর জন্য বিএনপির নেতাকর্মীরাই দায়ী, জনাব তারেক রহমান বর্তমানে দায়ী না। কারণ হচ্ছে দেখেন, এই গণঅভ্যুত্থানের পরবর্তী বাংলাদেশে বিএনপির উচিত ছিল যে আধুনিক প্রযুক্তি নিয়ে রাজনীতি করা। তাদের যেহেতু বড় সংগঠন, তাদের বড় সংগঠনের লোকবল সবচেয়ে বেশি, তাদের নেতাকর্মী রুট লেভেল থেকে একদম হাই লেভেল পর্যন্ত তাদের নেতাকর্মী আছে। সুতরাং আপনি বহিষ্কার করবেন, ঠিক আছে, বহিষ্কার ইস্যুটা থাকতে আসে, এটা ওয়েলকাম জানাই আমরা। কিন্তু বাট আলটিমেটলি আপনাদের উচিত কি? উচিত হচ্ছে কর্মীকে একটা সক্রিয় একটা স্থানে তাদের নিয়ে রাজনীতি উপস্থাপন করা নতুন বাংলাদেশে। সুতরাং এই যে বহিষ্কারের যে নীতিটা, সেটা আমরা ওয়েলকাম জানাই, কিন্তু আলটিমেটলি বিএনপির কাছ থেকে জনগণের একটা চাহিদার কিন্তু অনেক উপরে। কারণ ধানের শীষের যে লোগোটা, যে মার্কাটা, এটা অ্যাকচুয়ালি কিন্তু তার জনগণের মার্কা। সুতরাং আমরা বিশ্বাস করি যে জনাব তারেক রহমানের কথাবার্তা, তার নেতাকর্মীরা খুব দূরদর্শিতার সাথে তারা এটা মেনটেন করবে, সেটা আমরা বিশ্বাস করি। এবং কি আপনার যে তরুণ যে ছাত্র সংগঠনের কথা বললেন, দেখেন তারা যদি অবশ্যই, তারা যেহেতু বহিষ্কারের রীতিটা তারা চালু করেছে, সেটা আমরা ওয়েলকাম জানাই। কিন্তু বেসিক্যালি পার্টটা হচ্ছে কি, দেখেন তাদের যে সংগঠনটা, তাদের যে ছাত্র সংগঠনটা, বেসিক্যালি তারা হচ্ছে বিভিন্ন জায়গা থেকে তারা হচ্ছে কালেক্টিভিটি করে, তারা হচ্ছে কানেকশন করে, তারা হচ্ছে এই লোকগুলো তারা জয়েন করেছে এই সংগঠনে। আচ্ছা, এই জায়গায় আমি এই যে বাদন ভাই, আমি একটা প্রশ্ন 5ই করতে আগস্ট চাচ্ছি। পরবর্তী বাদন ভাই, বাংলাদেশে আমরা এরকম বাদন কিছু ভাই, এই জায়গায় আমি ছাত্র একটা প্রশ্ন সংগঠনকে করতে চাচ্ছি। নেতাকর্মী বাদন দেখি। ভাই, শুনতে পাচ্ছেন? যে এখানে আপনি যেটা বলছিলেন যে আসলে বিভিন্ন জায়গা থেকে আসলে কালেকটিভ মানে লোকজনকে নিয়ে এসে তারা তাদের হচ্ছে দলের লোক সংখ্যা বাড়াচ্ছে। তো এই যে আমরা আসলে কি, তারা আসলে কি বলেছিল সমন্বয়ক যারা ছিলেন, যে আসলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কখনো রাজনৈতিক ব্যানারে যাবে না। তো আপনার কি মনে হয় যে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে কমিটি গুলো দিয়েছে এবং এই যে বৈষম্য বিরোধী প্ল্যাটফর্মে যে লোকজন এসে জড়ো হয়েছে, সেখান থেকে আসলে তারা তাদের ছাত্র সংগঠন এবং রাজনৈতিক দলের লোকজনকে ভিড়াচ্ছে বা লোকজনের সমর্থন পাচ্ছে সেই জায়গাটি থেকে? দেখুন, বৈষম্য বিরোধী যে ছাত্র আন্দোলনের প্ল্যাটফর্মটা ছিল, আমরা এটা অনেক আগে থেকে আমরা হচ্ছে আন্দাজ করতে পারতাম, যেহেতু আমরা পলিটিক্স করি, আমরা এটা আন্দাজ করতে পারতাম তারা একটা সময় রাজনৈতিক সংগঠনের রূপ নিবে। তো আমরা এটা প্রতিনিয়ত দেখতাম যে আমাদের যেহেতু 35টা ক্রিয়াশীল ছাত্র সংগঠন আছে, তারা আমাদের বাদ রেখে তারা হচ্ছে গণঅভ্যুত্থানের পরবর্তী বাংলাদেশে তারা নিয়মিত কিছু হলে প্রধান উপদেষ্টা কার্যালয়ে তারা যেত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আমাদের স্টেক হোল্ডার হিসেবে ব্যবহার করে আন্দোলনের সময় সাধারণ ছাত্রদের স্টেক তারা নিয়ে, কিন্তু আলটিমেটলি তারা হচ্ছে নিজস্বভাবে ফায়দা লুটে তারা হচ্ছে একটা ছাত্র সংগঠন তৈরি করেছে। এবং কি আমরা দেখেছি এনসিপির যে বর্তমান যে আহ্বায়ক আছে নাহিদ ইসলাম, তিনি বলেছেন যে কোনো সমন্বয় নাই, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কোনো প্ল্যাটফর্ম নাই, সেটা বিলুপ্ত। কিন্তু আবার তাদেরই একজন মুখ্য সংগঠক উমামা বলেছে যে আসলে এই যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন প্ল্যাটফর্ম আছে এবং এখানে যারা রাজনৈতিক দলে জয়েন করে নাই তারা এই প্ল্যাটফর্মে থাকবে। সুতরাং এই যে একটা ব্যবস্থাপনা, এটা সম্পূর্ণভাবে আমরা মনে করি যে এটা একটা তাদের হচ্ছে রাজনৈতিকভাবে একটা জিরো টলারেন্সের মতো একটা অবস্থান। আমরা মনে করি তাদের এই যে সমন্বয় খেলাটা, তাদের এটা প্রতিনিয়ত মানুষের কাছে একটা হাস্যকর ব্যবস্থার মতো এটা গেছে। একটা সময় ছিল 5ই আগস্ট পরবর্তী বাংলাদেশে যে 2 মাস 3 মাস যাওয়ার পরে কেউ সমন্বয়ক নামটাকে কেউ হচ্ছে ইনসাল্ট হিসাবে নিত, যে তুমি সমন্বয়ক, এটা শুনলে মানুষ বলতো কেমন অবস্থা। তো এই যে বিষয়টা কিন্তু এখন বর্তমানে কিন্তু তারা হচ্ছে আরো নেগেটিভ পর্যায়ে নিয়ে গেছে। সুতরাং এই যে আপনি সমন্বয়ক আছেন, আপনি সরকারেও আছেন, আবার আপনি রাজনৈতিক দলেও আছেন, আবার হচ্ছে ছাত্র সংগঠনও আছেন, এই যে এই বিষয়গুলোই মানুষকে ভাবায় যে আসলে তারা স্টেক হোল্ডার সরকারে এত পরিমাণে হতে চায়,
তো সেই হিসাবে তাদের এই ভূমিকাটা একদম নিষ্ক্রিয়ভাবে তাদের করা উচিত। তাদের যে আইডেন্টিটিটা, তাদের রাজনৈতিক আইডেন্টিটি নাই বলেই, তার রাজনৈতিক মেধা নাই বলেই তারা হচ্ছে এই সমন্বয় ইস্যুটা নিয়ে তারা আগামী রাজনীতির বন্দোবস্ত তারা করতে চায়। দেখুন, একটা জিনিস আমি আপনাকে খুব ভালোভাবে মনে করে দিতে চাই। আমরা যখন আন্দোলনে ছিলাম, আমাদের যখন হচ্ছে জুলাই মাসে যখন আন্দোলনটা একদম তীব্র হয়, তখন আমরা যারা রাজনৈতিক ব্যানারে আন্দোলন করি, আমরা সামনের সারিতে আসতে পারতাম না, কারণ আমরা রাজনৈতিক একটা সংগঠনের সাথে জড়িত বিধায়। কারণ ফ্যাসিস্ট যে গভর্নমেন্ট ছিল শেখ হাসিনা, তিনি হচ্ছে এই আমাদের ফেস গুলো কাউন্ট করে তিনি হচ্ছে রাজনৈতিক ভাবে এই আন্দোলনটা দমন করবে বলে, তো সুতরাং সেই হিসাবে আমরা হচ্ছে সামনের সারিতে আসতে পারতাম না, আমাদের বাধা দিত বৈষম্য ছাত্র আন্দোলন। সুতরাং আজকে আমাদের 5ই আগস্ট পরবর্তী বাংলাদেশে তারা যখন এই সমন্বয় ইস্যুটা নিয়ে তারা যখন বাড়াবাড়ি করে, আমাদের রাজনৈতিক যে দলগুলো আছে এবং ছাত্র সংগঠন যেগুলো আছে, তাদেরকে টোটালি তারা হচ্ছে মাইনাস ফর্মুলা করার জন্য তারা ব্যস্ত রয়েছে। এবং কি মাইনাস ফর্মুলা তারা করার জন্যই এই সমন্বয় খেলাটা তারা সম্পূর্ণভাবে তারা বাংলাদেশের জনসম্মুখে তারা করতেছে। এবং কি তাদের এই জিনিসটা বাংলাদেশের মানুষ, আমি মনে করি যে বর্তমান তরুণ প্রজন্ম এই জিনিসটা বুঝে গেছে যে আসলে সমন্বয়কদের গতিটা কতটুকু, তাদের স্পিড আপটা কতটুকু। সুতরাং এই জিনিসটা এখন লিমিটেশন তাদেরও করা উচিত। তারা যদি রাজনৈতিক প্রজ্ঞা থাকে, তারা রাজনৈতিক মাঠে তারা আসুক, তাহলে রাজনীতি বোঝা যাবে কার কতটুকু রাজনৈতিক বন্দোবস্ত, আগামী রাজনৈতিক নিয়ে কার কতটুকু চিন্তিত, অসংখ্য সেটা আমরা মনে অসংখ্য করি তারা ধন্যবাদ। বুঝতে পারবে এবং কি আমরা বুঝতে পারবো। অসংখ্য ধন্যবাদ কাদিম ভাইয়া। এবারে আমি হচ্ছে জেমস ভাই, আপনার কাছে ওই একই প্রশ্ন রাখতে চাই এই নতুন রাজনৈতিক দল এবং তাদের বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে। সর্বশেষ আপনার কাছে এটিও আমার প্রশ্ন, এবং বাঁধন ভাই যে বিষয়গুলো বললেন, আপনি কি সেগুলোর সাথে আসলে একমত কিনা? আচ্ছা, হ্যাঁ, ধন্যবাদ ভাই। আমরা নতুন দলকে অবশ্যই সাধুবাদ জানাবো, যেহেতু আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বহুদলীয় মানে গণতন্ত্রের প্রবক্তা। এখানে আমরা কিন্তু সবাই রাজনীতি করার কিন্তু সবাই অধিকার রাখি। এখানে আমরা যে মানে সবারই রাজনৈতিক দলের কিন্তু সবারই উদ্দেশ্য থাকে হলো জনগণের, প্রকৃত জনগণের সেবা করা। সো ওনারা যদি ওই মাইন্ড নিয়ে আসে যে আমরা বাংলাদেশের মানুষকে ভালোভাবে সার্ভিস দেবো, সেবা করবো, জনগণের পাশে দাঁড়াবো, সো আমরা অবশ্যই ওয়েলকাম জানাই। ওনারা আসুক, অনেক ভালো কাজ করার চেষ্টা করুক, আমরাও তাদের দেখে শিখবো, আমরাও তাদের মতো কাজ করার চেষ্টা করবো। ওনারা আমাদের যদি কোনো গ্যাপ থাকে যে এটা আমাদের জন্য আসলে কাজটা করা খারাপ হচ্ছে, আমাদের থেকে তো ওনারা অনেক ভালো কাজ করতেছে, সো আমরা তাদেরকে সেই সময় যে অনুসরণ করব না, জনগণ এটা চাচ্ছে, ওনারা ওনাদেরকে ওটা সার্ভিস দিচ্ছে, আমরা কেন দিতে পারতেছি না। সো আমরা কি করব, ওই টাইমে ওনাদের থেকে আমরা শিক্ষা গ্রহণ মানে করতে পারি, বা আমাদের যদি কোনো ভালো কাজ কর্মকাণ্ড থেকে থাকে, ওনারাও আমাদের মানে কাজকে মানে অ্যাপ্রিসিয়েট করবে, এবং আমাদের যদি অনুসরণ করার মতো হয় আমাদেরকেও করবে। সো আমরা মনে করি যে নতুন যে সংগঠন, ছাত্র সংগঠন আসছে, ওনারা মানে কি ওনারা মানে আমরা জানি যে এখন দেখেন তারুণ্যের বাংলাদেশ, কিন্তু তারুণ্যের বাংলাদেশ এনারা যেখানে যাবে, রাজনীতিক ক্ষেত্রে হোক, আপনার প্রশাসনিক ক্ষেত্রে হোক, কৃষি ক্ষেত্রেই হোক, যদি তারুণ্য যদি এনাদের জয়গান হয়, অবশ্যই আমাদের দেশকে কিন্তু ভালো একটি জায়গায় কিন্তু আমরা অবশ্যই নিয়ে যাইতে পারবো। সো এখানে নতুনদেরকে নিয়ে যে আমাদের ছাত্র সংগঠন নতুন ভাবে মানে গঠন করা হয়েছে, তাদের মানে আমাদের কথা থাকবে, বা আমাদের মানে উপদেশ যেটাই বলেন না কেন, যেটা থাকবে যে ওনারা বাংলাদেশের মানুষের জন্য কাজ করুক, সাধারণ আপামর জনতার জন্য কাজ করুক, তাহলেই আমাদের দেশটা কি সুন্দরভাবে একটি জায়গায় পৌঁছে যাবে। অতএব আমরা সবাই মিলে এখানে যতগুলো ছাত্র সংগঠন আছি, সবাই মিলে সুন্দরভাবে মানুষের পাশে দাঁড়াবো এবং তাদেরকে সহযোগিতা করব, এবং বাংলাদেশকে একটি সুন্দর বাংলাদেশ গঠনের ভূমিকা রাখবো আমরা সবাই মিলে, ইনশাল্লাহ। বাদল ভাই এবং জেমস ভাইয়া, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ যে আপনারা আজকে মূল্যবান সময় দিয়েছেন। দর্শক মণ্ডলী, আজকে এই পর্যায়ে আমরা আমাদের টক শোটি এখানেই শেষ করছি। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।